আইন বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি তাসলিমা তিথি। আমাদের আজকের অতিথি আয়কর আইনজীবী রাজু আহমেদ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং আপনাকে আরও ধন্যবাদ যে চমৎকার একটা অনুষ্ঠান করার জন্য এবং এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আয়কর জিনিসটা নিয়ে আমাদের সবার মনে কিন্তু অনেক প্রশ্ন থাকে, আর সেই জন্যই আমাদের আজকের আয়োজন। শুরুতেই যেটা জানতে চাইবো যে আয়কর কি, আর এর পাশাপাশি জানতে চাইবো যে আয়কর সম্পর্কে আমাদের যা জানা উচিত সেটা একটু বলবেন। আয়কর হচ্ছে একদম সহজ ভাষায় বা সহজ বাংলায় বললে যে আয়ের উপরে আমরা যে করটা দিই সেটাই হচ্ছে আয়কর। তো স্বাভাবিকভাবে দেখা যায় যে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়, বিশেষ করে 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত এই সময়ের যে হিসাব নিকাশগুলো হচ্ছে একটা নির্দিষ্ট ফরম্যাটে জমা দেওয়ার নামই হচ্ছে আয়কর রিটার্ন। এবং আয়কর রিটার্নে এই সংশ্লিষ্ট তথ্যগুলো, আমার আয়ের তথ্যগুলো, আমার সম্পদের তথ্যগুলো, অনুলিপি এইগুলা ইনপুট করাটাই হচ্ছে এই আয়কর। এবং এখানে এই ট্যাক্সটা আমি দিব যে আমার সম্পদ হয়েছে বা আমার আয় হয়েছে, সে আয়ের উপর যে আমি করটা দিব সেটাকে আসলে আয়কর হিসেবে গণ্য করা হয়। তো আয়কর দিতে হলে অবশ্যই উপযুক্ত হতে হবে। উপযুক্ত কারা কারা আছেন যারা আয়কর দিতে পারবেন? আপনি নির্দেশিকা যদি লক্ষ্য করেন দেখবেন এখানে বলে দেওয়া আছে কাদের জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক বা কাদের জন্য টিন দাখিল করা বা টিনের নিবন্ধন করা বাধ্যতামূলক। তো ওইখানে বলে দেওয়া হয়েছে যেমন আপনি গাড়ি ক্রয় করবেন তখন আপনার রিটার্ন লাগবে বা টিন দেওয়া লাগবে। বিশেষ করে হচ্ছে আপনি জমি কিনতে যাবেন তখন আপনার টিন থাকা লাগবে। এরকম অনেকগুলো নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে কাদের জন্য টিন বাধ্যতামূলক। তো যাদের জন্য টিন বাধ্যতামূলক করা হয়েছে ক্ষেত্র বিশেষ ব্যতীত প্রত্যেকেরই আবার রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। ওই বছরের ওই যে নির্দিষ্ট সময়ের কথা বললাম ওই নির্দিষ্ট সময়ের আয় ব্যয়ের হিসাবটা 1 জুলাই থেকে 30 নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করাটা বাধ্যতামূলক তাদের জন্য, প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল বা যেটাকে আমরা বলি একক বা ব্যক্তি করদাতা সেটা তাদের জন্য ওই 1 জুলাই থেকে 30 নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। আয়কর নিবন্ধনটা নিয়ে যদি কিছু বলতেন। কোনো একটা ব্যক্তি সে একটা প্রতিষ্ঠানে চাকরি করে, সে এক্সিকিউটিভ লেভেলে আছে বা নির্বাহী পদে আছে, তো তখনই তাকে এই আয়কর নিবন্ধনটা নিতে হবে। হ্যাঁ, কিংবা কেউ একজন ব্যবসা করতে যাবে কোনো একটা সিটি কর্পোরেশন অধীনে কিংবা সিটি কর্পোরেশনের বাইরেও হতে পারে, পৌরসভাতে হতে পারে, তখনই তাকে নিবন্ধনের দরকার হয়। তো তখন নিবন্ধনের দরকার হলে তখন ওই টিন যেটাকে আমরা বলি টিন সার্টিফিকেট ওইটা নিবন্ধন করে। এবং আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন এখন যদি দেশের বাইরেও যেতে হয় তখন এই টিনের নিবন্ধন করতে হয়। এবং আপনি আরও লক্ষ্য করবেন যারা ব্যাংকের লোন নিতে যায় কিংবা সঞ্চয়পত্র করতে যায়, বিশেষ করে সঞ্চয়পত্রটা খুব সবাই প্রায় করে, তো সেখানে টিনটা থাকা বাধ্যতামূলক। তো তাদের ক্ষেত্রে এই নিবন্ধনটা নিতেই হবে। আমরা কিভাবে আয়কর রিটার্ন দিতে পারি? আমরা দুইভাবে রিটার্ন দিতে পারি, একটা হচ্ছে ফিজিক্যালি যেটা বা অফলাইন যেটাকে আমরা বলে থাকি, আরেকটা হচ্ছে আমরা অনলাইনে জমা দিতে পারি। দুইভাবেই দিতে পারি। অনলাইনের ক্ষেত্রে যেটা হয় যে আমার যে টিন নাম্বার আছে, টিনের অধীনে যে এনআইডি আছে, কারণ এনআইডি দিয়ে তো আমি টিনটা করেছি, তো ওই এনআইডির অধীনে যদি আমার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা থাকে দেন আমি অনলাইনে রিটার্নটা জমা দিতে পারবো। কারণ আমি যখন ওই অনলাইনে রেজিস্ট্রেশন করতে যাব তখন আমার ওই মোবাইলে একটা ওটিপি আসবে। সো আমার ওই অনলাইনে জমা দিতে গেলে ওই এনআইডির অধীনে মোবাইল নাম্বার ওটা থাকা লাগলে আমি অনলাইনে জমা দিতে পারবো। আর ফিজিক্যালি হচ্ছে যে কেউ ফিজিক্যালি জমা দিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে ফিজিক্যালি আমি কোথায় গিয়ে রিটার্নটা জমা দেবো, এটা প্রশ্ন আসতে পারে। দেখবেন আপনি টিন সার্টিফিকেটের ডান পাশের কোনায় প্রত্যেকটা ট্যাক্স অফিসের অ্যাড্রেস দেওয়া আছে। যার যে ট্যাক্স অফিস সেই ট্যাক্স অফিসে অ্যাড্রেস দেওয়া আছে, ওই সংশ্লিষ্ট ট্যাক্স অফিসে গিয়ে সে তার ফিজিক্যালি গিয়ে রিটার্ন জমা দিতে পারে। এরকম হতে পারে যে আসলে ফিজিক্যালি ধরুন বয়স্ক মানুষ কিংবা অসুস্থ মানুষ ফিজিক্যালি জমা দেওয়ার সামর্থ্য নেই, সেক্ষেত্রে তার আইনগত প্রতিনিধির মাধ্যমেও সে রিটার্নটা দাখিল করতে পারে ওই সংশ্লিষ্ট ট্যাক্স অফিসে। আবার এরকম হতে পারে যেমন ধরেন এরকম হচ্ছে কেউ ঢাকার বাইরে আছে, তখন কি করবে? তখন আবার অনেক সময় দেখা যায় যে অন্য জেলায় চাকরি করে, তো তখন দেখা যায় সে নিজে না আসলেও কাউকে দিয়ে বা ওই যেটা বললাম আইনগত প্রতিনিধির মাধ্যমে সে সংশ্লিষ্ট ট্যাক্স অফিসে রিটার্ন জমা দিতে পারবে। টিআইএনে কি কাগজ লাগে, এবং এর পাশাপাশি জানতে চাইবো যে টিআইএনটা কি একাধিকবার খোলা যায় কিনা? টিআইএন করতে এনআইডি দিয়ে করা যায় এবং রিসেন্টলি পাসপোর্ট দিয়েও করা যায়। যারা দেশের বাইরে আছেন বা বিশেষ করে যারা এই দেশে কাজ করতে আসেন, যারা আমরা বিদেশি যাদেরকে বলি আর কি, বা অপ্রবাসী যারা আছে তারা এনআইডি অথবা পাসপোর্টের মাধ্যমে টিন করতে পারবে। তো এনআইডি আর পাসপোর্ট থাকতেই হবে। আর যদি এরকম হয় যে কারো শুধু জন্ম নিবন্ধন আছে, এনআইডিটা করা হয় নাই, এটা সময় সাপেক্ষ ব্যাপার, তো তখন গিয়ে সংশ্লিষ্ট ওই সার্ভিস সেন্টার আছে জাতীয় রহস্যপত্রের, ওইখানে গিয়ে যোগাযোগ করলে তারা একটা ব্যবস্থা করে দিতে পারবে। এনআইডির অধীনে একটা টিন একবারই খোলা যায়, সো এটা আসলে একাধিকবার খোলার কোনো সুযোগই নেই। আয়করের জন্য আয়ের খাত কি থাকতে হয়?
আচ্ছা, আয়ের বিভিন্ন খাত আছে। তো প্রধান যে খাতগুলো আছে, যেমন ধরেন বেতন খাতে আয় আছে, বাড়ি ভাড়া খাতে আয় আছে, ব্যবসা বা পেশা খাতে আয় আছে, তারপর ধরেন আমার মূলধনী মুনাফা হতে পারে, এরকম অনেকগুলো খাত দেওয়া আছে। তো এই খাতগুলো থেকে আয় হলেই আমাকে আয়কর দিতে হবে। আমি যদি বেতনভুক্ত বলি, যারা বেতনভুক্ত কর্মচারী তারা বেতনভুক্ত দিবে, যারা বাসা ভাড়া বা এই বাড়ি ভাড়া পায় তারা বাড়ি ভাড়া বা ফ্ল্যাট ভাড়া তারা ওই খাতে দিবে। তারপর ব্যবসা বা পেশা, যেমন ধরেন কনসালটেন্ট যে সে ওই খাতে দিবে, ব্যবসা বা পেশা খাতে, এরকম খাতগুলো ভাগ করে দেওয়া আছে এবং ওই সংশ্লিষ্ট খাতে সে তার এই আয়করগুলো দিবে। আয়কর দিতে হলে নির্দিষ্ট বয়স সীমা দরকার হয়, তো এই বয়স সীমাটা কত থাকতে হবে? আয়করের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নাই, কারণ হচ্ছে যে এরকম হতে পারে, যখন আপনি যখন লক্ষ্য করেন যে এখন যারা ফ্রিল্যান্সার আছে তো অনেকেই 18 পার হয় নাই, কিন্তু তার ইনকাম শুরু হয়ে গেছে। সো এক্ষেত্রে যেটা করতে হয় যে করা যায় যে বাবা বা মার ফাইল যদি থাকে, তার ফাইলে ওই ছেলের সম্পত্তি বা আয়ের হিসাবগুলো দেখানো যেতে পারে। সো ওই সুযোগ আছে। সো ওইটা কোনো নির্দিষ্ট বয়স নেই, কারণ কখন বয়স হলে আয় দেবো ওরকম কোনো আসলে আইনে উল্লেখ নাই। আমার টিএনআই আছে কিন্তু আমি কোনো করের আওতায় নেই, সেক্ষেত্রে কি আমার কোনো জরিমানা হবে? প্রথম কথা হচ্ছে, যদি আমি টিএন নিয়ে থাকি, তো টিএন নিয়ে থাকলে নিঃসন্দেহে কোনো আমার পারপাস সার্ভ করার জন্য নিয়েছি, হয়তো আমি চাকরি করার জন্য নিয়েছি বা কোনো একটা উদ্দেশ্যে নিয়েছি। তো এখন দেখা গেলো বছর শেষে আসলে চাকরি পাই নাই বা আমার করযোগ্য আয় হয় নাই, না হলেও আমাকে রিটার্ন জমা দিতে হবে। টিআইন করেছি কিন্তু আসলে রিটার্নটা জমা দেই নেই, যে কোনো কারণে হোক জমা দেওয়া হয় নাই। তো জমা না দিলে যেটা আমার যেটা সাজেশন, জমা দিয়ে দেওয়া বেটার। আর যদি জমা না দেয় তখন যেটা হচ্ছে যে নোটিশ আসে জমা দেওয়ার জন্য যে তুমি টিআইন করেছো কিন্তু রিটার্ন জমা দেওয়া নেই। তো সেই ক্ষেত্রে একটা জরিমানা ধার্য হয়। তো জরিমানা ধার্য এবং পাশাপাশি দেখা যায় আনুষঙ্গিক বিষয়গুলো, তবে এটা ওই শুনানির মাধ্যমে সেটা, এবং এটা ট্যাক্স অফিস নির্ধারণ করে জরিমানাটা কত হবে। কি কি কাগজপত্র লাগবে এক্ষেত্রে? একটা রিটার্ন জমা দিতে কী কী ডকুমেন্ট লাগে বা কী তথ্য লাগে বা দলিলাদি লাগে সেটা আগে লিস্ট করতে হবে, যে আমার আসলে আয়টা কোন খাত থেকে হয়েছে, এই আয়ের খাতটা নির্ধারণ করতে হবে। যেমন উদাহরণ হিসেবে বলি, যেমন একজন বেতনভুক্ত কর্মচারী, সে বেতন পায়, তো তাহলে তার খাতটা হচ্ছে বেতন খাত, তাহলে সে তার স্যালারি সার্টিফিকেট লাগবে। এখন দেখেন ওই কোম্পানির ওই এমপ্লয়ির যে স্যালারি সেটা যায় হচ্ছে আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সো ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখবেন আবার ইন্টারেস্ট দেয় একটা, হয়তো অল্প কিছু দেয়। সো ওইটা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা লাগবে। আবার ধরুন ওই সংশ্লিষ্ট ব্যক্তি হয়তো রেয়াত পাওয়ার জন্য অথবা সে বিনিয়োগ করেছে সঞ্চয়পত্রে, সো সঞ্চয়পত্রের সার্টিফিকেট এবং ওই বছর শেষে যে কর বছরের কথা উল্লেখ করলাম, অর্থ বছরের কথা, ওই অর্থ বছরের এই সঞ্চয়পত্রের সার্টিফিকেট যে মুনাফার সুদ যে ট্যাক্স রিপোর্ট, সেটা আবার নিয়ে আসতে হবে। সো এখন ডিপেন্ড করতেছে যে ওই করদাতা কী কী সম্পত্তি বা কোন খাত থেকে আয় করেছে, তার উপর নির্ভর করে তাকে দলিলাদি সংগ্রহ করতে হবে। এই বছরের করটা দিতে পারিনি কোনোভাবে, তো সেক্ষেত্রে আমার করণীয় কি, আমি পরের বছর দিতে পারবো কিনা? 3-4 বছর আগের রিটার্নটা আমি জমা দিতে পারবো, তবে রিটার্ন জমা দেওয়ার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সর্বজনীন স্বনির্ধারণী, আর একটা হচ্ছে সাধারণ পদ্ধতি। তো সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে, যেটা বললাম যে 1 জুলাই থেকে 30 নভেম্বরের মধ্যে দিতে হবে, সেখানে আমি আমার নিজেরটাই অ্যাসেসমেন্ট করে দেবো, নিজেই অ্যাসেসমেন্ট করব। আর নর্মালে যখন আমি জমা দেবো বা সাধারণ পদ্ধতিতে, তখন সেটা অ্যাসেসমেন্ট করবে অনারেবল ডিসিটি। সো ওই পদ্ধতিতে আমি সবসময় রিটার্ন জমা দিতে পারবো, ওটার কোনো নেই, ওইটার কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই, আমি সবসময় রিটার্ন জমা দিতে পারবো। তবে খেয়াল রাখতে হবে, ওই সময় রিটার্ন জমা দিলে ওই যে জরিমানার কথা বললাম, জরিমানা হবে এবং আনুষঙ্গিক অনেক কিছু এর সাথে যোগ হবে। সো জমা দেওয়া যাবে না তা না, বাট ওই আনুষঙ্গিক অনেক কিছু যোগ হবে। আয়কর সনদ কি আর ন্যূনতম কর কি এক্ষেত্রে? ন্যূনতম কর যেটা হয়েছে যে সিটি কর্পোরেশন এলাকার জন্য ন্যূনতম কর, ঢাকা সিটি কর্পোরেশনের জন্য উত্তর দক্ষিণ, তো এদের জন্য 5,000 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে ন্যূনতম কর। তো বিষয়টা এরকম না, যেমন ন্যূনতম কর নিয়ে অনেকের মাঝে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয়, যে আমার ইনকাম হচ্ছে 2.5 লক্ষ টাকা, আমার কি ন্যূনতম কর দিতে হবে কি না? অ্যান্সার হচ্ছে না। যদি আমার ট্যাক্সেবল ইনকাম না থাকে তখন আমি শূন্য রিটার্ন জমা দেব। এখন প্রশ্ন হচ্ছে, যদি এরকম হয় যে আমার আয়টা 3,01,000 টাকা হয়েছে, 3 লক্ষ টাকা পর্যন্ত শূন্য, 1 টাকা বেশি হলেও তখন 1 টাকার উপর 5% ট্যাক্স, দেখা যায় 5 পয়সা। তো 5 পয়সা তখন দেওয়া যাবে না, 5,000 টাকা দিতে হবে এলাকা ভেদে। হ্যাঁ, তো ঢাকা সিটির জন্য 5,000 টাকা। সো ওইটা হচ্ছে ন্যূনতম কর। আবার আরেকটা ক্যালকুলেশন আছে ন্যূনতম করের, সেটা হচ্ছে যেমন সঞ্চয়পত্রের ক্ষেত্রে। তো সঞ্চয়পত্রের ক্ষেত্রে যেই ট্যাক্সটা দেওয়া হয় ওটা শুধু ন্যূনতম কর না, ওটা চূড়ান্ত কর, মিনিমাম ফাইনাল ট্যাক্স। সো সেক্ষেত্রে আর নতুন করে আপনার কর দেওয়া লাগবে না। তবে সেক্ষেত্রে সঞ্চয়পত্রে যে সার্টিফিকেট আর যেটা বললাম যে আনুষঙ্গিক ট্যাক্স রিপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, ওগুলো আবার সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে ইনকাম ট্যাক্স আয়কর আইনজীবী কিভাবে সাহায্য করতে পারে?
ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে আয়কর আইনজীবীর সহযোগিতা নিতে হবে এমন কোনো বিষয় নাই, এখানে কোনো লিপিবদ্ধ কোনো নিয়ম নাই, যে কেউ নিজেও করতে পারে। তবে আয়কর আইনজীবীর কাছে গেলে দেখা গেল যে আইনজীবী সাধারণত এই বিষয়গুলো সবসময় ঘাটাঘাটির মধ্যে থাকে, তার একটু নলেজ থাকে, তো নিজেও চাইলে দেওয়া যেতে পারে। তবে আয়কর আইনজীবী এই যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কোত্থেকে সংগ্রহ করতে হবে, কীভাবে সংগ্রহ করতে হবে, ট্যাক্সের ক্যালকুলেশন এবং অন্যান্য দলিলগুলো কীভাবে গুছাতে হবে, সেই বিষয়গুলো নিয়ে তারা সহযোগিতা করতে পারে। পারিবারিক সঞ্চয়পত্র কেনার জন্য আমার মায়ের নামে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে টিআইএন করা হয়, তার কোনো আয় নেই। কর সার্কেল থেকে মার নামে কর পরিশোধের চিঠি এসেছে, মার যেহেতু কোনো আয় নেই, তাহলে কি রিটার্ন দাখিল করতে হবে কিনা? হ্যাঁ, রিটার্ন দাখিল করতে হবে, যেটা আমি পূর্বেই বলেছিলাম যে টিআইএন থাকলেই রিটার্ন দাখিল করতে হবে। সুতরাং সঞ্চয়পত্র কেনা থাকুক বা যেটাই থাকুক, যেহেতু টিন করেছেন ওনাকে রিটার্ন দাখিল করতেই হবে, এটা ওনার জন্য বাধ্যতামূলক। রিটার্ন দাখিল না করার শাস্তি কি? রিটার্ন দাখিল শাস্তি যেটা হচ্ছে, ওই যে বললাম যে ওনারা নোটিশ পাঠাবে যে রিটার্ন দাখিল করে, যেমন অলরেডি আপনি নোটিশ পেয়েছেন, হ্যাঁ আবার পাঠাবে যে কেন তুমি দিচ্ছ না। সো এরকম কয়েকবার পাঠানোর পরে দেখা গেল আপনি গেলেন, সরাসরি উপস্থিত হলেন, তখন একটা শুনানি হলো, শুনানির মাধ্যমে হয়তো তারা একটা জরিমানা ধার্য করে দেবে এবং আপনি রিটার্ন দাখিল করতেই হবে, আলটিমেটলি রিটার্ন দাখিল করতেই হবে। যদি কারো আয় আয়কর সীমার নিচে নেমে যায়, সেক্ষেত্রে তার কি নিবন্ধন বাতিল হবে কিনা? আচ্ছা, বাতিল করার ওইভাবে কোনো সুযোগ নেই। যেটা হয়েছে যে কারো যদি আয়টা নিম্নে নেমে যায়, 3 লক্ষ টাকার নিচে নেমে যায়, আসলে আয় হলোই না, অনেকে দেখালো চাকরি চলে যায় করোনার সময় বিশেষ করে, তখন দেখা যাবে যে রিটার্নটা জমা দিতে হবে, শূন্য রিটার্ন জমা দেয়। এরকম 3 বছর শূন্য রিটার্ন জমা দেওয়ার পরবর্তীতে দেখা যায়, জমা দেওয়ার পরে সে আবেদন করতে পারে ট্যাক্স অফিসে যে আসলে আমার আসলে আয় হওয়ার সম্ভাবনাও নাই, আমি আসলে রিটার্ন জমা দেওয়া থেকে অব্যাহতি চাচ্ছি। তো তারা একটা রিসিপ্ট কপি রেখে দিবে, বাট আসলে নিবন্ধনটা বাতিল হয় না, বাস্তবে আসলে আমি দেখি নাই নিবন্ধনটা বাতিল হতে, বাট তারা ওইটাকে আবেদনটা গ্রহণ করে রেখে দিতে পারে। তো এই আইনে বলা আছে, এই বছর যে আইন আছে এই আইনে বলা আছে, তো নতুন বছর হয়তো নতুন আইন হবে, অলরেডি খসড়া হয়েছে 22 সালের, তো তখন হয়তো আরও এই বিষয়ে বিস্তারিত আসবে। আমার বাবা আমাকে একটা ফ্ল্যাট গিফট করেছে, তো সেক্ষেত্রে কিভাবে রিটার্ন দিতে হয়? ফ্ল্যাট বা বাড়ি বা যেটাই হোক, যেটা গিফট করেছে বাবা থেকে বা মা গিফট করতে পারে, তো গিফট করলে যেটা দেখা যায় যে দুইজনের রিটার্নই উল্লেখ থাকতে হয়। বাবার এই ফ্ল্যাটের এই সম্পত্তিটা বাবার রিটার্নে উল্লেখ ছিল কিনা সম্পদে, সেটা লক্ষ্য রাখতে হয়। ঠিক একইভাবে বাবা যখন গিফট করবে, তো তখন বাবার এই সম্পদ থেকে এটা কমে যাবে, একটা ফ্ল্যাট কমে যাবে, এটা আবার সন্তানের, যা আপনার এই গিফটে এটা সংযুক্ত হবে, আপনার রিটার্নে এটা সংযুক্ত হবে। তবে সেক্ষেত্রে যেটা হয় যে ওই ভ্যালুটা আননোন হয়, কারণ যেটা হচ্ছে আপনার এইটার কোনো ভ্যালু নেই, আপনি যে পেয়েছেন এটা অর্জন করেছেন, অর্জন করতে তো আপনাকে কোনো খরচ করতে হয় না, সো অর্জন মূল্যটা আসলে শূন্য হয়। তবে রিটার্ন দুজনের রিটার্নে উল্লেখ থাকতে হবে, যে আপনি গিফট দিচ্ছে তার রিটার্ন এবং যে গিফট নিচ্ছে তার রিটার্ন, দুজনের রিটার্নে ওই সংশ্লিষ্ট বছরে উল্লেখ থাকতে হবে। আচ্ছা, আমার স্বামী যদি উপহার দেয় বা আমার বাবা যদি দেয়, দুইটার ক্ষেত্রে কি একই হবে কিনা? হ্যাঁ, দুজনের ক্ষেত্রে একই হবে, দুজনের ফাইলে এটা উল্লেখ থাকতে হবে। এবং এই ফ্ল্যাটের কথা যেমন উল্লেখ করলেন আপনি, দ্যাট গুড পয়েন্ট। তো এর সাথে আমি আরেকটা জিনিস বলে দিই, ফ্ল্যাটের পাশাপাশি টাকাও গিফট করে। হ্যাঁ, তো টাকা গিফট করলে যেটা হয়, টাকাটা 5 লক্ষ টাকার উপরে হলে সেটা ব্যাংকিং মাধ্যমে হতে হয়, দুজনের ব্যাংকিং মাধ্যমে অথবা একজনের ব্যাংকিং মাধ্যমে এটা উল্লেখ থাকবে। যে সাপোজ ধরেন উদাহরণ হিসেবে বলে, যেমন আপনার হাজব্যান্ড আপনাকে 10 লক্ষ টাকা গিফট করলো, তো হাজব্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকাটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয়ে যাবে এবং দুজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা উল্লেখ থাকবে, কারণ ইনপুটটা তো উল্লেখ থাকছেই। সো ওই বিষয়গুলো আবার ট্যাক্স অফিসে জমা দিতে হবে দুজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ফ্রিল্যান্সারদের নিয়ে বলেছিলেন, তো ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে? আচ্ছা, ফ্রিল্যান্সারদের যেটা হচ্ছে, এখন যেমন 6 শিডিউলের পার্টে প্রায় 33-এর এই বর্তমান যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984-এর ওইখানে উল্লেখ করা আছে, যে আইটি ক্যাটাগরিগুলো কথা উল্লেখ করা আছে, ওই ক্যাটাগরিগুলো থেকে যদি তারা আয় করে থাকে তাহলে তাদের আয়টা ট্যাক্স ফ্রি হিসেবে গণ্য হবে। তবে শর্ত হচ্ছে তাদের রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। আয়কর আরোপযোগ্য সীমা কি? আচ্ছা, আরোপযোগ্য সীমা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 3 লক্ষ টাকা পর্যন্ত, 3 লক্ষ টাকার উপরে হলে ওটার উপর আয়কর হবে। আর মহিলাদের ক্ষেত্রে 50,000 টাকা বেশি, 3,50,000 টাকা পর্যন্ত, এর উপরে হলে কর আরোপ হবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সাধারণত আয়কর নিয়ে আমাদের অনেকেরই মনে অনেক প্রশ্ন থাকে, আশা করছি দর্শকদের কিছুটা হলেও প্রশ্নের উত্তর তারা পেয়েছেন। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি শেষে আপনার কিছু বলার থাকে। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ওই কর এড়ানোর কোনো আসলে পদ্ধতি নাই, যেটা হচ্ছে যে ট্যাক্স প্ল্যানিং করতে হয়। তো ট্যাক্স প্ল্যানিং করলে যেটা হয় যে করের বোঝাটা কমে। তো ট্যাক্স প্ল্যানিংটা এটা ওভারনাইট হয় না, এটা লং টাইম ধরে করতে হয়। যেমন ধরেন সঞ্চয়পত্র
ক্রয় করলে সেখানে আমার ট্যাক্সের বোঝা কিছু কমলো, লাইফ ইন্স্যুরেন্স করলে কিংবা ডিপিএস করলে সেখানে কিছু করলো। সো সারা বছর এটা প্ল্যানিং করতে হয় যে আমি সামনের বছর কীভাবে আমার করের বোঝাটা কমাবো। এবং সবচেয়ে সমস্যা যেটা হয় করদাতাদের যে নভেম্বরে গিয়ে সবাই রিটার্ন জমা দিতে যায়। সো নভেম্বরে রিটার্ন জমা দেওয়ার সময় যেটা তাদের সমস্যার সম্মুখীন হয়, বিভিন্ন ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করতে তাদের সময় লাগে, সঞ্চয়পত্রের সার্টিফিকেটগুলো সময় লাগে। সো আমি মনে করি যে নভেম্বরে না গিয়ে আপনার যদি প্রথম থেকে শুরু করেন, মানে জুলাই থেকে যদি শুরু করেন ডকুমেন্টগুলো তথ্যগুলো সংগ্রহ করা, হয়তো আপনি নভেম্বরে মেলার মধ্যে জমা দিলেন, সেখানে হয়তো খুব ইনস্ট্যান্টলি আপনার আয়করের যে রিটার্ন স্লিপের যা পাওয়া যায় সেটা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ইনস্ট্যান্টলি পাওয়া যায়। তো আপনি রিটার্নটা জমা দেন নভেম্বরে, বাট আপনি সংগ্রহ করেন আগে সংগ্রহ করে রিটার্নটা রেডি করে, কারণ নভেম্বরের প্রথম থেকেই এই আয়কর মেলা শুরু হয়ে যায় এখন প্রত্যেকটা সার্কেলে। তখন আমি একদম ভিড়ের সময় না গিয়ে একদম যখন খালি থাকে তখন গিয়ে দ্রুত জমা দিয়ে চলে আসি। সো তখন আর দেখা যায় করদাতাদেরও খুব সমস্যা হয় না, করদাতারা খুব নির্দ্বিধায় এবং নির্বিঘ্নে জমা দিতে পারে। হ্যাঁ, তো এইটা যদি ফলো করে আমি মনে করি যে করদাতা যারা আছেন তারা নিঃসন্দেহে খুব উপকারী হবেন বলে আমি মনে করি। আর শেষে আমি বলতে চাই যে ওই কোরআনের একটা শব্দ আছে ইকরা, মানে পড়ো। তো যারা নিজেরা রিটার্ন করতে চান তারা প্রত্যেকেই আগে একটু বই পড়তে হবে। বিশেষ করে আয়কর নির্দেশিকা আছে, পরিপত্র আছে এবং অধ্যাদেশ যেটা আছে কিংবা নতুন আইন যেটা হবে সেটা, তো প্রত্যেকটাই পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নেই, পড়ে তারপরে জিনিসগুলো বুঝে তারপরে নিজের রিটার্নটা আমি পূরণ করতে হবে। সো এটা খুব কঠিন কিছু না, কারণ মানুষজন তো করছি। সো এটা কঠিন কিছু না, তবে পড়াশোনা করলে সেটা অনেক বেশি ভালো হয়। আগামীতে আমরা আইন বিষয়ক অন্য কোনো পর্ব নিয়ে আবার উপস্থিত হব। ততক্ষণ জাগো নিউজের সাথেই থাকুন। শুভেচ্ছা সবাইকে।